This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্মার্ট সিটিজেনশিপ কার্ড আপনারা সকলেই জানেন যে ভারত সরকার নতুন করে কিন্তু প্রত্যেক ভারতীয়কে বা প্রত্যেক বৈধ ভারতীয় নাগরিককে এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু দিয়ে থাকবে। এবার আপনারা অনেকেই ভাবছেন যে এই যে নতুন করে কার্ড দেওয়া হবে স্মার্ট কার্ড বা নাগরিকত্বের কার্ড যেটা স্মার্ট বলা হচ্ছে সেটা আপনারা কিভাবে পাবেন বা কি কি পদ্ধতি আপনাদের অবলম্বন করতে হবে, কি কি স্টেপ রয়েছে আপনারা সকলেই জানেন। আমি আপনাদের বলেছিলাম যে এনপিআর, এনআরসি, তারপরে এই যে এসআইআর, এগুলো কিন্তু এক একটা ধাপ, কারণ এই ধাপগুলো যারা পার করতে পারবে তারাই কিন্তু এই বৈধ ভারতীয় নাগরিকত্বের যে কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু পাবেন। আজকে আপনাদের ডিটেলসে জানাবো এ টু জেড যে এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড এটা আপনারা কিভাবে কোথা থেকে আবেদন করতে পারবেন, কি কি আপনাদের ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনাদের কি করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে নেব। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড রয়েছে এটা কারা পাবে কারা পাবে না, যেসব বাংলাদেশি রয়েছে তারা কত সাল অবধি ভারতে আসলে তারা এই কার্ড পাবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে এ টু জেড আলোচনা হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এই যে নতুন করে কার্ড দেওয়ার চিন্তাভাবনা এটা কেন করছে সরকার। দেখুন আপনারা সকলেই জানেন যে এর আগে আমরা দেখছি মোস্ট ভ্যালুয়েবল যদি কোনো ডকুমেন্ট ছিল সেটা হচ্ছে আধার কার্ড, কিন্তু আধার কার্ডের সাথে কি হয়েছে আপনারা দেখছেন যে অনেক অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি যারা কিন্তু এই যে আধার কার্ড সেটা বানিয়ে নিয়েছে। আমরা দেখেছি আপনার কাছেও আধার কার্ড রয়েছে, আমার কাছেও আধার কার্ড রয়েছে, সেক্ষেত্রে আমি বৈধ ভারতীয় নাগরিক নাকি আপনি বাংলাদেশ থেকে এসে বানিয়েছেন আপনি বৈধ ভারতীয় নাগরিক সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না। তো যার কারণে সরকার দেখছে এই আধার কার্ড এত পরিমাণে ভুয়ো হয়েছে যেটা দিয়ে দেখা যাচ্ছে যে কে সত্যিকারের ভারতবাসী এবং কে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা হয়ে ঢুকে এসে আধার কার্ড বানিয়েছে এটা কিন্তু বোঝা মুশকিল। তো সেই কারণেই কিন্তু এই যে এত ভেরিফিকেশন আপনারা দেখছেন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশন রিভিশন এটা কিন্তু পুজোর পরেই হতে চলেছে এবং পুজোর পরেই কিন্তু আপনারা দেখবেন এই এসআইআর শুরু হয়ে যাবে। এসআইআর হচ্ছে প্রথম ধাপ। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে ইসে রয়েছে সিটিজেনশিপ কার্ড এটা পেতে গেলে টোটাল কিন্তু দুটো বা তিনটে স্টেপ আপনাদের পার করতে হবে বা দুটো বা তিনটে পরীক্ষায় কিন্তু পাস করতে হবে। তার মধ্যে প্রথম যদি আমরা দেখি সেটা হচ্ছে এসআইআর, অর্থাৎ যেসব ব্যক্তিদের ভোটার ভেরিফিকেশন ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যাবে তাদের তো খুবই ভালো, কারণ তারা কিন্তু অনায়াসে এই যে ভারতীয় নাগরিকত্বের কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু পেয়ে যাবে। কিন্তু বহু ব্যক্তি এমন রয়েছে যারা কিন্তু এই ভোটার ভেরিফিকেশন করাতে পারবে না। আমরা দেখেছি বিহারের ক্ষেত্রে প্রায় 70 লাখ বা 80 লাখের মতো কিন্তু ভোটার কার্ড বাতিল হয়েছে, তেমনটাই আশা করা যাচ্ছে বাংলার ক্ষেত্রেও মোটামুটি 1 কোটি থেকে 2 কোটি কিন্তু বাদ হতে পারে এই এসআইআর এর ফলে। তো এই যে ভোটার কার্ডগুলো বাতিল হবে তারা কিন্তু কোনোভাবেই এই ভারতীয় নাগরিকের যে কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড এটা কিন্তু পাবে না, কারণ আপনারা সকলেই জানেন যে ভারত সরকার এবার কিন্তু উঠে পড়ে লাগছে যে এবার কিন্তু একটা এদিক ওদিক করেই ছাড়বে, যে অনুপ্রবেশকারী রয়েছে রোহিঙ্গা রয়েছে তাদেরকে কিন্তু এবার শিক্ষা দিয়ে ছাড়বে। কেননা আপনারা দেখছেন প্রত্যেকটা স্টেটে কিন্তু ইতিমধ্যেই ডিটেনশন ক্যাম্প সেটা কিন্তু করা হয়েছে বা অর্ডার দিয়ে জানানো হয়েছিল যে ডিটেনশন ক্যাম্প কিন্তু করতে হবে, যেটার প্রসেস অলরেডি চলছে। যখনই এসআইআর শুরু হবে অবৈধ বাংলাদেশি ধরতে পাবে তাদেরকে কিন্তু সেখানে রাখা হবে, সেখানে ট্রিটমেন্ট করে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু বাংলাদেশে পুশব্যাকও করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার প্রথম ধাপ তাহলে আমরা দেখলাম এসআইআর অর্থাৎ স্মার্ট সিটিজেনশিপ কার্ড যদি আপনাকে পেতে হয় তাহলে প্রথমত এই যে 2025 সালের ভোটার লিস্ট বেরোবে আপডেটেড, এখানে কিন্তু আপনাদের নামটা থাকতেই হবে। ধরুন 2025 সালের ভোটার লিস্ট বেরোলো আপনার নাম নেই, তাহলে কিন্তু আপনি প্রথম পরীক্ষাতেই ফেল হয়ে গেলেন, আপনি কিন্তু দ্বিতীয় পরীক্ষাতে বসতেই পারবেন না। অর্থাৎ প্রিলিমিনারিতে আপনি ফেল হয়ে গেলেন, প্রিলিতেই ফেল হয়ে গেলেন, মেন্সে আপনি বসতেই পারবেন না। কেননা এসআইআরটা কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয়, মানে এটা যদি আপনারা ঠিকঠাকভাবে করাতে না পারেন তাহলে আপনি কিন্তু আপনার ভোট অধিকার হারিয়ে ফেলবেন। এবার ভোট অধিকার হারানো মানে আপনি ভারতীয় নাগরিক নন, তারপর কিন্তু বাকি যে আপনার ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে এমনভাবে যাচাই করা হবে এবং যদি আপনি অবৈধ হয়ে থাকেন তাহলে ধরা পড়েই যাবেন যে হ্যাঁ সত্যি অবৈধ, তখন কিন্তু সমস্ত কিছু যে পরিষেবা আপনার নামে ছিল বা পেতেন সেগুলো কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আইন অনুযায়ী যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার উপরে নেওয়া হবে এবং পরবর্তীতে
আপনাকে কিন্তু আপনার যে সোর্স রয়েছে বা আপনি যেখান থেকে এসেছেন আপনার যে দেশ সেখানে কিন্তু পুশব্যাকও করা হতে পারে। যাই হোক, আমরা সেটা পরবর্তীতে দেখব। তাহলে প্রথম ধাপ আপনারা বুঝে গেলেন যে SIR এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড পেতে গেলে। হয়ে গেল। দ্বিতীয়ত NPR, আপনারা জানেন NPRও কিন্তু শুরু হবে, অর্থাৎ এই যে ভোটার ভেরিফিকেশন এটা হয়ে গেলেই দেখবেন তারপরে কিন্তু শুরু হয়ে যাবে NPR। NPR কি? ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, অর্থাৎ ভারতে কত নাগরিক রয়েছে, নাগরিক পুঞ্জি বা আমরা বলতে পারি জনগণনা, সেটা কিন্তু হবে। আর এবার আপনারা সকলেই জানেন এই জনগণনা মানে স্মার্টভাবে হবে, ডিজিটালিভাবে হবে, এবং সাথে কিন্তু জনগণনার সাথে সাথে কিন্তু যে রয়েছে ধর্মগণনা বা কোন ধর্মের লোক কত রয়েছে সেটাও কিন্তু হবে। অর্থাৎ শুধুমাত্র যে কতজন রয়েছে সেটা নয়, সাথে কিন্তু কোন কাস্টের কত লোক রয়েছে সেটারও কিন্তু গণনা হবে। এগুলো নিয়ে আমি আপনাদের আপডেট দেবো, যখন পরপর আপডেট আসবে আমি আপনাদের দিতে থাকবো। তো আমরা প্রথম ধাপ দেখে নিলাম যে SIR কিন্তু আপনাকে পাস করতে হবে, বা SIR আপনার নামটা ভেরিফিকেশন করাতে হবে, বা আপনাদের কিন্তু এই যে ভোটার ভেরিফিকেশন রয়েছে সেটা কিন্তু অবশ্যই করিয়ে নিতে হবে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড পেতে গেলে। হয়ে গেল। দ্বিতীয়ত NPR। এবার NPR কি হবে? দেখুন, NPR হচ্ছে মূল, মানে NPR কিন্তু এই স্মার্ট সিটিজেনশিপ পাওয়ার একটা মানে প্রথম মানে মনে করুন যে একদম মূল ধাপ বলতে পারেন। মানে SIRটা দিয়ে আপনি পাস করলেন, আর এটা দিয়ে মনে করুন যে আপনি এলিজিবল হবেন কিনা সেটা কিন্তু ডিসাইড হয়ে যাবে। কেননা এখানে যখন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার হবে তখন কিন্তু আপনাদের বাড়ি বাড়ি আধিকারিক আসবে, আপনাদের ফ্যামিলিগত তথ্য নেবে, এবং আপনাদের কে কত কি করে, কাজ করে, কে কত বেতনে কাজ করে, কেউ সরকারি চাকরি করে কিনা, কেউ কি করে, মানে এই ডিটেলসগুলো কিন্তু নিয়ে থাকে। এবং সাথে কিন্তু আপনাদের ফ্যামিলিতে কতজন রয়েছে, ছেলে কতজন, মেয়ে কতজন, টোটাল ফ্যামিলিতে কতজন, এই সব তথ্যগুলো কিন্তু নিয়ে থাকে। এবং অবশ্যই এবার আমি যেটা আপনাদের বললাম যে এবার কাস্ট, আপনি কোন কাস্ট থেকে বিলং করছেন, আপনার মানে ধর্ম কি রয়েছে, হিন্দু, পার্সি, শিখ, জৈন, মুসলিম, সেটাও কিন্তু এবার গণনা করা হবে। এবং এই যে ন্যাশনাল রেজিস্টার বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যেটা রয়েছে এটাতে কিন্তু আপনাদের নামটাও তুলতে হবে, কেননা আপনি যদি বৈধ নাগরিক হন তাহলে নামটা তুলতে পারবেন। এবার দেখুন, SIR যারা ফেল হবে তারা কিন্তু এখানেও নামটা তুলতে পারবে না, কারণ যখন ভেরিফিকেশন হবে NPR তখন তো দেখবে অলরেডি আপনার SIR বাদ পড়েছে আপনার নাম, তাহলে আপনি বৈধ ভারতীয় নয়, তাহলে আপনার যে এই যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার খাতায় আপনার নাম কিন্তু আসবে না। আর আপনার নাম যদি না আসে তাহলে কিন্তু কোনোভাবেই আপনি পরবর্তী যে ডকুমেন্টস সেটা কিন্তু পাবেন না। সেটা কি? সেটা হচ্ছে এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড, যার জন্যই সরকার কিন্তু এই যে কয়েকটা স্টেপ এটা কিন্তু রেখেছে। তারপরে NRC যখন হবে তখন তো মনে করুন যে আরও মানে বুঝতেই পারছেন NRC হলে কি ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। কারণ আমরা যদি দেখি SIR মাধ্যমে প্রথমত অবৈধ যারা ভোটার রয়েছে তাদের বাদ দেওয়া হলো, তারপরে কিন্তু ন্যাশনাল পপুলেশনের মাধ্যমে বা রেজিস্টারের মাধ্যমে বা জনগণনার মাধ্যমে গুনে নিল যে আমাদের কতজন মানুষ রয়েছে, কতগুলো সিটিজেন্স কার্ড মানে করতে হবে, ইস্যু করতে হবে, বা কতগুলো আমাদের স্মার্ট সিটিজেন কার্ড দিতে হবে, সেটা একটা করলো। এবার যারা যারা NPR নিজেদের নাম রেজিস্টার করতে পারবে তাদের তো খুবই ভালো, কারণ তারা কিন্তু এই কার্ড পেয়ে যাবেন। আর যাদের কিন্তু মনে করুন নামটা উঠাতে পারবেন না, এই জনগণনায় আপনাদের নাম বাদ পড়ে যাবে, যে জনগণনা করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি বাংলাদেশ থেকে এসেছেন তো আপনার নামটা বাদ, সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই কিন্তু এই ন্যাশনাল যে ID কার্ড বা নাগরিকত্ব যে নতুন কার্ড দেওয়া হবে বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু পাবেন না। এবার আপনারা বলবেন যে আধার কার্ডের মতো ডুপ্লিকেট করা যাবে না। দেখুন, আধার কার্ডের মতো ডুপ্লিকেট একবার হয়েছে, মানে আধার কার্ডটা একটা ভালো ডকুমেন্ট ছিল, সব কিছু মানে আপনাদের থাকে, মনে করুন আইরিস থেকে ধরে ফিঙ্গারপ্রিন্ট, 10টা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট থাকে, সমস্ত কিছু তথ্য থাকে, তো এটা একটা ভালো সিকিউর ডকুমেন্ট। কিন্তু এটাকে কিছু মানে বুঝতেই পারছেন রাজনৈতিক দল রয়েছে যারা কিন্তু নিজেদের ভোট ব্যাংক বাড়াতে প্রথমত আধার কার্ড, ভোটার কার্ড এগুলো বানিয়ে দিয়েছে, এবং তাদের কিন্তু এখানে থাকার ব্যবস্থাও করে দিয়েছে। তো যার কারণে কিন্তু বোঝাই যাচ্ছে না কারা অরিজিনাল ভারতীয়, কারা ডুপ্লিকেট। এর জন্যই কিন্তু এবার কিন্তু ভারত সরকার বা কেন্দ্রীয় সরকার কিন্তু স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়ার চিন্তা ভাবনা করছে। এবার আপনি বাংলাদেশি, আপনি অবৈধ, আপনি কি কার্ড পাবেন? পাবেন না। হ্যাঁ, এবার আবার অনেকেই বলবেন যে দাদা যারা হিন্দু রয়েছে তারা কি পাবে না, শুধু মুসলিমরা পাবে, বা অন্যান্য যে আরও কাস্ট রয়েছে তারা পাবে? দেখুন, একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, যেসব বাংলাদেশি যারা কিন্তু মানে ধর্মীয় উৎপাদনের কারণে এখানে এসেছেন আপনাদের কিন্তু আবার কিন্তু ভয় নেই, কেননা পরিষ্কার করে কিন্তু আমরা দেখেছি নোটিফিকেশন, গ্যাজেট নোটিফিকেশন বের করেছে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যদি আপনি এসে থাকেন ভারতে তাহলে আপনাকে কিন্তু ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে না, সে আপনার কাছে বৈধ ডকুমেন্টস থাক বা না থাক। এবং এটাও বলা হয়েছে যে কোনোভাবেই কিন্তু আপনাদের ধরপাকড়াও করা হবে না, আপনাদের আইনগতভাবে এনে আপনাদের কিভাবে নাগরিকত্ব দেওয়া যায় সেটা কিন্তু দেখা হবে, পরবর্তীতে কিন্তু দেখবে। আমি যেটা আপনাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে আসি যে আপাতত সিএতে যারা আবেদন করে নাগরিকত্ব পাচ্ছেন নিয়ে নিন, পরবর্তীতে দেখবেন যে সিএটাকে এক্সটেন্ড করে কিন্তু
24 করা হতে পারে, না হলে অল্টারনেটিভভাবে কিন্তু কোনো একটা নিয়ম বের করতে পারে। সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখব যখন আসবে। তো যারা বেশিরভাগ আমি বলে দিই, বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি, হিন্দু রয়েছেন, পার্সি রয়েছেন, শিখ রয়েছেন, জৈন রয়েছেন, বুদ্ধিজম রয়েছেন, খ্রিস্টান রয়েছেন, তাদের কোনো ভয় নেই। তাদের কিন্তু অটোমেটিকলিভাবে এই যে ভারতবর্ষ, এখানে কিন্তু অধিকার রয়েছে। যেহেতু এই দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, সেক্ষেত্রে আপনি যে মানে হিন্দু ধর্মের বা এই 5টা সম্প্রদায় ধর্মের রয়েছেন, তাহলে অটোমেটিকভাবে আপনার কিন্তু অধিকার রয়েছে ভারতবর্ষে। কিন্তু আপনাকে একটা ডেট কিন্তু বেঁধে দিয়েছে, ওই ডেটের মধ্যে কিন্তু ঢুকতে হবে। এবার আপনি আজকে আসবেন 2025 সালে এসে বলবেন আমার এখানে মানে অধিকার রয়েছে, তাহলে তো হবে না। কারণ সরকারের একটা নিয়ম রয়েছে, একটা মানে রুলস রেগুলেশন রয়েছে, সেটা আপনাকে ফলো করতে হবে। এতদিন 2014 সাল অবধি যারা এসেছিল তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছিল, এখন কিন্তু সেটা 14 থেকে বাড়িয়ে 24 করা হয়েছে। যদিও সিএতে আবেদন করা যাচ্ছে না এখন, কিন্তু আশা করা যাচ্ছে পরবর্তীতে করা যাবে। এবং অনেকের কাছে ডকুমেন্টস নেই বাংলাদেশি, তারাও কিন্তু আবেদন করলে বা ওই যে পরে আমি ডকুমেন্টস দেখাবো এই অপশনটা ইউজ করে করলে হয়তো কোনো অ্যাফিডেভিট বা কোনো লিখিত বা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু হলেও হতে পারে এই আপনাদের নাগরিকত্বের যে পাওয়ার জন্য, সার্টিফিকেট পাওয়ার জন্য যে আবেদন, সেটা। এবার ওটা তো আমরা দেখবই। তাহলে আপনারা এটা অন্তত বুঝে গেলেন, এই যে ভারতীয় নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে, এই যে কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা কিন্তু পেতে গেলে তাহলে এই দুটো ধাপ আপনাদের পাস করতে হবে। এবং এই কার্ডটা যখনই আপনার হাতে চলে আসবে, এই কার্ডটা যখন আপনার থাকবে, আপনি কিন্তু একদম পিওর ভারতীয়। আপনাকে কিন্তু যাচাই করা হয়েছে, আপনাকে ঝালাই করা হয়েছে, আপনাকে ভালো মতো ভেরিফাই করেই এই কার্ডটা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি কিন্তু বৈধ ভারতীয়। এবং এই কার্ড যখন থাকবে আপনার কাছে, যখন এনআরসি হবে, তখন কিন্তু হাসতে হাসতে আপনি এনআরসিতে আপনার নামটা তুলতে পারবেন, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। তাহলে প্রবলেম কোথায় হবে? প্রবলেম এসআইআর, সমস্ত মানে প্রথম ধাপটাই প্রবলেম। আপনি কোনো বিজনেস শুরু করতে যাবেন, দেখবেন প্রথম স্টার্টিংটাই অনেক হার্ড। মানে প্রথম 1 বছর ধরুন আপনি একটা দোকান খুলেছেন, সেটাকে দাঁড় করানো অনেকটা মুশকিল, কিন্তু 1 বছর পরেই দেখবেন সেটা আস্তে আস্তে আপনার কাস্টমার বাড়বে, তারপরে আরও পপুলেশন বাড়বে, আপনি মানে পুরনো হয়ে গেলেন, অনেকে দেখলো অনেক দিন ধরে, আচ্ছা এখানে এইটা এই দোকান, এইভাবে ব্যবসা কিন্তু বাড়বে। সিমিলারলি মানে আপনি এই যে নাগরিকত্ব কার্ড, সেটা পেতে হলে প্রথম ধাপটাই কঠিন। মানে আপনাকে প্রথমত এসআইআরটাতে পাস করতে হবে। এসআইআরটা যদি আপনি ঠিকঠাক পাস করে যান, 2025 সালের লিস্টে যদি আপনার নাম চলে আসে, তাহলে আপনি কিন্তু পরবর্তী স্টেপগুলো একটু একটু স্মুথ হয়ে যাবে বা একটু একটু কিন্তু সহজ হয়ে যাবে। কারণ আপনি যদি বৈধ ভারতীয় ভোটার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি নাগরিক না হলে তো ভোট দিতে পারবেন না। এবার যারা অবৈধভাবে নাগরিকত্ব প্রমাণ নিয়ে বসেছিল বা অবৈধভাবে ভুয়োভাবে সেজেছিল, তাদেরগুলো বাদ পড়ে যাবে। এবং বাদ পড়ে যাওয়ার পরেই কিন্তু দেখবেন যারা অরিজিনাল ভোটার রয়েছে তারা কিন্তু উঠে আসবে বা তারা কিন্তু জ্বলে জ্বলে উঠবে, মানে তারা কিন্তু বের হয়ে আসবে। তো আমরা সেটাই চাই, যারা আমরা অরিজিনাল ভারতীয় তাদের কাছে এই যে সিটিজেনশিপ কার্ড সেটা থাকুক, যারা অবৈধ বাংলাদেশি রয়েছে তাদের কাছে না থাকুক, যারা রোহিঙ্গা রয়েছে তাদের কাছে না থাকুক, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসে আশ্রয় নিয়েছে তাদেরকে এই সিএ আইনের মাধ্যমে বা আরও যদি কোনো আপডেটেড আইন নিয়ে আসে সেই আইনের মাধ্যমে এনে তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হোক বা তাদেরকেও কিন্তু তারপরে এরকম সিটিজেনশিপ কার্ড করে দেওয়া হোক, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অবৈধভাবে নয়। কারণ আমরা দেখেছি যে এই 5টা সম্প্রদায় ভারতে পাবে নাগরিকত্ব, কিন্তু এছাড়াও কিন্তু কিছু সম্প্রদায় রয়েছে যারা পাবে না, কারণ তাদের অলরেডি কিন্তু কান্ট্রি রয়েছে বা তাদের অলরেডি কিন্তু জায়গা রয়েছে। ধরুন আমি ভাগ করে দিচ্ছি, এটা এ, এটা বি। এ দেশে মনে করুন শুধুমাত্র এই 5টা সম্প্রদায়ের মানুষ থাকবে, আর এই বি দেশে মনে করুন শুধুমাত্র যে আরও বাকি সম্প্রদায়ের মানুষগুলো রয়েছে তারা থাকবে। তাহলে যখন আমি দুটো ধর্মের ভিত্তিতে ভাগ করে দিয়েছি, তো সেক্ষেত্রে এখানকার যারা মনে করুন রয়েছে 5টা সম্প্রদায়, তারা এখানে থাকলো, এবং এই 5টা সম্প্রদায় ধারা ধরুন আরও দুটো সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু এখানে চলে আসতে পারে বা তাদের কিন্তু এখানে নিয়ে আসা দরকার, এরকমটাই কিন্তু হচ্ছে। এবার ধরুন এখানকার যে দুটো সম্প্রদায় রয়েছে এরা কিন্তু এখানে চলে আসছে, এখানে আসার তো এদের অধিকার নেই, কারণ তাদের তো অলরেডি জায়গা করে দিয়েছে। আমি ধরুন 10 কেজি করে ভাগ করে দিয়েছি, এবার আপনারা এখান থেকে 10 কেজি খেয়ে নিলেন, তারপরে এই 10 কেজি খেতে চলে আসলেন, তাহলে তো এদেরই হবে না, কারণ এদেরও তো দরকার, তাই না? সিমিলারলি আমাদের এখানে হয়েছে, আমাদের পশ্চিমবাংলায় যদি দেখেন এসআইআরটা যখন হবে, তখন দেখবেন কত পরিমাণে অবৈধ, একদম মানে ডেটও মানে কি বলবো, মানে হয় না যে একদম ডাহা মিথ্যা কথা বলে দিয়ে মানে নাগরিকত্ব নিয়ে নিয়েছে বা ভোটার কার্ড বানিয়ে নিয়েছে বা আধার কার্ড বানিয়ে নিয়েছে, সমস্ত কিছু বানিয়ে নিয়েছে এবং সুযোগ সুবিধাও নিয়ে যাচ্ছে। তো এদেরকে ধরতে হবে, আপনারা একটু সহযোগিতা করবেন সরকারকে। আমাদেরও তো হয়রানি হচ্ছে, তাই না? আবার ডকুমেন্টস ভেরিফাই করো, একটার পর একটা ডকুমেন্টস ভেরিফাই করো, কারণ দেখুন আপনাদের গোড়াতেই তো গন্ডগোল রয়েছে। আজকে যদি ভেরিফাই না করেন, পরবর্তীতে দেখবেন আমাদের এই যে ভারতবর্ষ সেটা আবার অন্য কান্ট্রিতে না পরিবর্তন হয়ে যায়। আস্তে আস্তে যা প্রবলেম দেখা দিচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ
অংশটাই যদি আমরা দেখি সেক্ষেত্রে কি অবস্থায় আসছে আপনারা নিজেরাই জানেন, বলার কিছু নেই। আর এখানে আমি পলিটিক্স নিয়ে কিছু বলতেও চাই না, আপনারা নিজেরা বোঝেন। তো সেক্ষেত্রে একটু নিজেদের অসুবিধা করে হলেও এই এসআইআর, এনপিআর, এনআরসি এগুলো হয়ে একটু স্বচ্ছ হোক। আপনার ভোট আপনি দিতে পারবেন, আপনি ঠিকঠাকভাবে দিতে যাবেন। ওই ছাপ্পাবাজি, ওই বোমাবাজি ওগুলো যেন না হয়। নর্মাল অধিকার থাকবে, আপনি ভোটে দাঁড়াবেন, আমি ভোটে দাঁড়াবো, লোকে ভোট দিবে, যে জিতবে সে জিতবে। কিন্তু জোর করে আমিই সিটে থাকবো, আমিই বসে থাকবো, আমিই ভোট নিয়ে নেবো আপনার ভোট, এই রকমটা যেন না হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমরা জানি যে এই যে এসআইআর রয়েছে এটা পুজোর পরে শুরু হবে, আর এসআইআর এর পরে এনপিআর হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু এই সিটিজেন কার্ড আপনারা হাতে পাবেন, এবং তারপরে কিন্তু হয়তো এনআরসি চালু হয়ে যাবে। এবং এনআরসি শুরু হলেই সমস্ত কিছু কিন্তু একদম ক্লিয়ার। যারা অবৈধ থাকবে তাদের ধরে ধরে আগে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হবে, তারপরে কিন্তু যে ওখানে একটু ধোলাই টোলাই করে তারপরে যেভাবে পুশব্যাক করার ব্যবস্থা সেভাবে কিন্তু করা হবে। এবার অনেকেই ভয় পান যে দাদা আমরা বাংলাদেশ থেকে 16 সালে এসেছি, 17 সালে এসেছি। আপনি যত সালেই আসুন, লাস্ট দেখবেন 2024 মধ্যে ঢুকেছেন কিনা। যদি 2024 মধ্যে ঢুকে থাকেন, আর আপনি যদি 5টা যে সম্প্রদায়ের কথা বলা হয়েছে সেই 5টা সম্প্রদায় থেকে বিলং করে থাকেন, তাহলে আপনি নিশ্চিন্তে বসে থাকুন, কোনো রকম চিন্তা করবেন না, দেখবেন আপনাদের কোনো প্রবলেম হবে না। এখানে আমি কিন্তু এই কথাগুলো বলছি না, এটা ডেটা বলছে। আপনারা অমিত শাহজির যদি সে লাইভ টেলিকাস্টগুলো দেখেন সেখানেও বলেছে। তারপর আরও যে অন্যান্য মানে সে লাস্ট তো আপনারা একটা নিয়ম দেখুন না, একটা গ্যাজেট নোটিফিকেশন বের করেছে যেখানে পরিষ্কার করে বলছে যে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি যেসব হিন্দু, পার্সি, মুসলিম রয়েছে বা বাংলাদেশি যারা এসেছে তাদের কোনো ধরপাকড়া করা হবে না। তাদের এই যে ছাড়টা দেওয়া হয়েছে এর থেকে আর কি ভালো? আপনারা তারপরেও কেন ভাবছেন যে আপনাদের মানে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে? কে কি বললো ওগুলো কান দিয়ে লাভ নেই। গ্যাজেট নোটিফিকেশন কি বলছে সেটাতে কান দিন, কেননা অফিসিয়ালভাবে যখন ঘোষণা হয়েছে আপনাদের ধরপাকড়াও করা হবে না, তাহলে করা হবে না। এবার অনেকে আবার কমেন্ট করবেন, দাদা আমরা তো দেখছি এই জায়গায় ওই জায়গায় এই জায়গায় বাংলাদেশিদের ধরেছে, তো ধরেছে গিয়ে দেখুন তারা অবৈধ রয়েছে, তাদের কিন্তু কোনো না কোনো ব্যাপার রয়েছে, বা তারা কিন্তু যে 5টি সম্প্রদায় বলা হয়েছে সেই সম্প্রদায় থেকে বিলং করছে না 100%। গিয়ে দেখুন। আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখবেন ভুলভাল খবর আসে, সেগুলোকে ইগনোর করবেন। আপনারা হয়তো জানেন না, অনেকে শেয়ার করে দেন, শেয়ার করতে যাবেন না, আগে ওটাকে ফ্যাক্ট চেক করবেন যে কী রয়েছে। গুগলকে গিয়ে জিজ্ঞেস করবেন, বা চ্যাটজিপিটি গিয়ে জিজ্ঞেস করবেন, গুগল জিমেনাই রয়েছে সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই খবরটা কি সত্য কি মিথ্যা, দেখবেন আপনাকে কিন্তু বলে দিবে যে এই খবরটা কিন্তু ফেক বা অরিজিনাল। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, ভিডিওটা শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যে এসআইআর রয়েছে, এনপিআর রয়েছে, এনআরসি রয়েছে, এটা কত দ্রুত ভারতে হওয়া দরকার রয়েছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।